আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন বিবিএনএন আয়োজিত টক শো অনুষ্ঠান মিস বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান মেঘনা আলম। আপু কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, আজকের লুকটা অসম্ভব সুন্দর, আপনাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিসেন্টলি আমরা দেখলাম মিস বাংলাদেশ ফাউন্ডেশন 2025 এর একটা সফল একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে সচরাচর আমরা যে জিনিসটা দেখি যে আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে, এত বড় একটা প্ল্যাটফর্ম, এত ভালো একটা উদ্যোগ, সত্যি প্রশংসনীয় একটা ইনিশিয়েটিভ মেঘনা আলমের পক্ষ থেকে আমরা যেটা দেখলাম, লক্ষ্য করলাম। তো এদিক থেকে এই যে একটা ইন্সপিরেশন, এত বড় একটা উদ্যোগ, এই যে একটা সাহসিকতা, এই যে নারী হিসেবে এটা কিভাবে আসলো? আমার এটা মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের সেকেন্ড এডিশন। সো গত বছরও এই সেম উদ্যোগটা আমি নিয়েছিলাম। এবার হয়তো নতুন কিছু সংবাদ মাধ্যমের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং আরও বেশি প্ল্যাটফর্মে এটা ছড়িয়েছে। তবে এই উদ্যোগটা আসলে অনেক পুরনো, নতুন না। আর সাহসের কথা যদি বলি, আমার মনে হয় যে একটা কাজে যদি প্যাশন থাকে, মন থেকে একটা ইচ্ছা থাকে যে দেশের জন্য কিছু একটা করব এবং দেশের নারীদের জন্য সারা বিশ্বে অনেক অপরচুনিটিস আছে যেগুলোর সাথে তাদেরকে কানেক্ট করিয়ে দিতে চাই, তো ওই আগ্রহটা যখন মন থেকে আসে, সাহসটা হয়তো অটোমেটিক চলে আসে। আরেকটা বিষয়, আমাদের দেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে এই ধরনের অনুষ্ঠান কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? সাম্প্রতিক সময়ে আমার মনে হয় যে অন্য যে কোনো সময়ের থেকে এখন অনেক বেশি রেলেভেন্ট এই ধরনের প্রোগ্রাম। কারণ আমরা একটা গণজাগরণ দেখেছি, আমরা দেখেছি যে এখন তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা দেশের জন্য কাজ করার আগ্রহ অনেক বেশি। একটা দীর্ঘ সময় ধরে আমরা হয়তো ভাবতাম যে আমাদের তরুণরা দেশ নিয়ে কি ভাবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা শুধু ভাবেই না, তারা মাঠে কাজ করছে, তারা সংগ্রাম করছে দেশের জন্য। সেই সময় একটা প্ল্যাটফর্ম যেটা জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের সাথে দেশকে পরিচিত করাতে চায় এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের নারীদেরকে নিয়ে যেতে চায় এবং আমাদের সাথে সারা বিশ্বের একটা মেলবন্ধন ঘটাতে চায়, স্পেশালি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা ক্লাইমেট জাস্টিস রিলেটেড ধরনের কার্যক্রম আমার মনে হয় এখনকার সময়ের জন্য সবচেয়ে বেশি রেলেভেন্ট। কারণ আমরা দেখেছি যে একটা বিশাল মাস আপরাইজিং হয়েছে দেশে। আমাদের তরুণরা স্পেশালি এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, তারা অনেকভাবে এখন দেশের জন্য কাজ করছে। তো সেই সময় আসলে বাংলাদেশের নারীদেরকে বৈশ্বিক বিভিন্ন অপরচুনিটিসের সাথে কানেক্ট করা এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা ক্লাইমেট জাস্টিস রিলেটেড অনেক অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত করানো এবং সারা বিশ্বে মোটামুটি বাংলাদেশের নারীদের যে আসলে একটা ভূমিকা এবং আওয়াজ, সেটা সারা বিশ্বে জানানো। গণজাগরণের চেয়েও বেশি আমি যেটা এখন এমফাসাইজ করছি সেটা হচ্ছে আমাদের নারীদের অলরেডি অনেক মেধা রয়েছে, অলরেডি অনেক কন্ট্রিবিউশন রয়েছে, যেটা সামগ্রিকভাবে সারা বিশ্ব সেভাবে জানে না। তো সেই জায়গাটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে বাংলাদেশি নারীরা আসলে কতটা সাহসী, আসলে কতটা কর্মঠ এবং তাদের মধ্যে কতটা পটেনশিয়াল রয়েছে, এটা সারা বিশ্বকে জানানো এবং বিশ্বে যে অপরচুনিটিসগুলো রয়েছে সেটা আমাদের নারীদের জন্য নিয়ে আসা, এই কাজটা আমি মনে করি এখন অনেক অনেক বেশি রেলেভেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র এটা নারী ফোকাস প্রোগ্রাম না, যদিও আমরা নারীদেরকে নিয়ে কাজ করি, তবে এই প্রোগ্রামটা কি সবার জন্য? আমি যদি দর্শক গ্রহণযোগ্যতার কথা বলি, দর্শকের ভ্যালুটা কি বা দর্শকরা এটা কিভাবে নেবে? দর্শকরা তো অনেক ভালো সাড়া দিচ্ছে। আপনিও যেটা প্রথমেই বললেন যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে এটাকে এবং সাধারণত মানুষ আসলে আমাদের দেশে যেটা দেখে অভ্যস্ত যে সৌন্দর্য প্রতিযোগিতা বলতে তারা বোঝে শুধু সুন্দর হয়ে থাকা, নাটক করা, সিনেমা করা, বাট আসলে যে বৈশ্বিক পৃথিবীতে সৌন্দর্য প্রতিযোগিতার সংজ্ঞা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং আসল বিউটি প্যাজেন্টে ওই সিনেমা অ্যাক্টিং এর কোনো প্রভাব নেই। এখানে যারা আসেন তারা হচ্ছে কেমন করে উঁচু গলায় অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে হয় এবং এই যে তার একটা ইনফ্লুয়েন্স, তার সৌন্দর্যের কারণে হোক, তার প্রেজেন্টেশনের জন্য হোক, অথবা আমরা যে প্ল্যাটফর্মটা দিচ্ছি এটার পপুলারিটির জন্য হোক, তার যে একটা ইনফ্লুয়েন্স তৈরি হয় সমাজে, সেটা ব্যবহার করে, সেই জনপ্রিয়তাটা ব্যবহার করে যে আসলে সমাজের একটা ভালো কাজে সেটা ইউটিলাইজ করা যায়,
ওটাই আমরা ফুটিয়ে তুলছি। এবং আমার মনে হয় যে যে কোনো বিবেকবান ব্যক্তি এটাকে সাদরে গ্রহণ করবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে মেঘনা আলম যে মেয়ে হিসেবে, বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলা ভাষাভাষীর মানুষ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশ পেরিয়ে দেশের গণ্ডির বাইরে যখন এত বড় একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের মানুষ হিসেবে আমি আমার কাছে প্রাউডফুল করি। যে মেঘনা আলম একজন সেলিব্রিটি এবং একজন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে, সাধারণ মানুষ এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে, এই দুটোর মধ্যে পার্থক্য আপনি আসলে কিভাবে দেখেন? আমার কাছে আমার কাজটা অন্য যে কোনো মানুষ একটা বিজনেস বা সংগঠন চালাচ্ছে তার কাছে যেরকম মনে হয় তেমনই। তবে আমার ক্ষেত্রে একটা ভিন্নতা হচ্ছে, আমাদের যদি আমি হিসাব করি যে আমি এখান থেকে পাচ্ছি কি, তাহলে আমি সবসময় বলি যে আমার প্রফিটটা মনিটারি না, আমার প্রফিটটা হচ্ছে ইম্প্যাক্ট ওয়াইজ। যে আমি আমার প্রতিটা ইভেন্ট, প্রতিটি কার্যক্রম, এই যে প্রতিবার একজন নারীকে নিয়ে যাচ্ছি অন্য একটা দেশে, সেখানকার একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে, কম্পিট করতে, এই এতগুলো শ্রম অর্থ ব্যয়ের পরে আমরা তা থেকে কি পাচ্ছি, তখন আমি হিসাব করি যে গ্লোবাল ইম্প্যাক্ট, যে আমরা সামগ্রিকভাবে বিশ্বে যে একটা প্রতিফলন তৈরি করলাম বাংলাদেশে, সেটা কতটুকু জোরালো হলো, এটাই হচ্ছে আমার পাওয়া এখান থেকে। সো আমার কাজের ক্ষেত্রে আমি সবসময় এই ইম্প্যাক্টটা হিসেব করতাম বলে এখন মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরামটা তৈরি করা, যাতে আমরা সারা বাংলাদেশ এবং বিশ্ব সরাসরি বুঝতে পারি যে এই কার্যক্রমের ফলাফলটা কি হচ্ছে। আরেকটা বিষয় আমি একটু যদি যোগ করি, সেটা হচ্ছে যে এবারকার প্রোগ্রামের মধ্যে দিয়ে নতুন করে নতুন কিছু ধারণা, নতুন কিছু ফ্যাশন আইটেম, মানে নতুন কিছু আমরা নতুনত্বের সাথে পরিচয় হয়েছি মিস বাংলাদেশের মধ্যে দিয়ে। তো এখন যখন দেখছে যে আমাদের দেশি একটা মেয়ে সে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করছে, এটা কেমন একটা ভালো লাগা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেশের মানুষ নতুন করে মেঘনা আলমকে চিনলো, এইটা যদি একটু বলেন। আসলে আমাকে তো সারা দেশের মানুষের চেনার কথা না, এবং সবাই চিনবে সেরকমের একটা আগ্রহ ছিল না, যেটা বাস্তব। আমি আমার মতন বিহাইন্ড দ্য সিন যেটা বলে, যে কাজ করে যাচ্ছিলাম অনেক বছর ধরে। এবং আমার সোশ্যাল ওয়ার্কের হিস্ট্রি আমার একেবারে ছোটবেলা থেকে। আমি যখন 12 ইয়ার্স ওল্ড ছিলাম, তখন আমার বাবা হচ্ছেন একজন অ্যাক্টিভিস্ট। উনি কৃষক অধিকার নিয়ে কাজ করেন এবং সারা পৃথিবীতে অনেকগুলো দেশে তাদের ব্রাঞ্চেস রয়েছে। তো বাবা দেখা যেত সমস্ত মিটিংয়ে, মিছিলে, পথে আমাকে নিয়ে যেত সাথে করে। এবং আমার একটা শক্তিশালী জায়গা ছিল যে আমি খুব ভালো ইংলিশ বলতে পারি, খুব ভালো ট্রান্সলেশনের কাজ করতে পারি, এবং আমি ইউএন এর কিছু কাজেও ট্রান্সলেটর হিসেবে ছিলাম। সো তখন সেই ছোটবেলা থেকে দেখা যেত অনেক এমন শব্দ যেটা বাংলাদেশের মানুষের জন্য বোঝা খুব কঠিন, আমি সেই ছোটবেলায় খুব সুন্দর করে ট্রান্সলেট করে ফেলতাম। তো এমন করে আসলে আমার শেখা এবং আমার এই সোশ্যাল ওয়ার্কের সাথে সম্পৃক্ততা, তো সেটা তো আজকের না, আমার একেবারে চাইল্ডহুড মেমোরিজ যেটা বলে। তবে হঠাৎ করে একটা ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাকে চিনে ফেললো, কিন্তু চিনলো ভুল আইডেন্টিটিতে। প্রথমে আমি দেখতে পারিনি, অনেক পরে যখন আমি খবরগুলো দেখলাম বা অন্যদের কাছে শুনলাম, দেখলাম যে আমার একটা আইডেন্টিটি দাঁড় হয়ে গেছে যে মডেল। তখন আমার কাছে মনে হলো যে মানুষ যখন আমাকে চিনবে, ভুলভাবে চেনার থেকে আসল মেঘনা আলমকে সেটা সবাইকে পরিচিত করে দেওয়ার দরকার। সেখান থেকেই হয়তো এখন আপনাদের মিডিয়া সবার ডাকে সাড়া দিচ্ছি। বিবিএন এর সকল দর্শককে আমি বলবো যে আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরে আমি অনেক আনন্দিত। আমি মেঘনা আলম, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য সময়। থ্যাংক ইউ।